সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। অনলাইন জুম মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের ন্যায় অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, চাঁদপাই মেসেসহ মাধ্যমিক বিদ্যালয়। আজ হিসাব বিজ্ঞান বিষয়ে নবম এবং দশম শ্রেণীর দশম অধ্যায়ের আর্থিক বিবরণী নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ব্যবসায় শিক্ষার্থী যারা রয়েছে সবাই শুধুমাত্র এই দশম অধ্যায় অঙ্ক নিয়ে সবসময় ভয় পেয়ে থাকো। আসলে দশম অধ্যায়ের অঙ্ক বোর্ড কর্তৃক নির্ধারিত দুটো প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ প্রশ্ন কিন্তু এক প্রকার আউট করে দেওয়া হয়ে গেছে। তার মানে একটা অধ্যায় থেকে সিলেক্ট করে দুটো প্রশ্ন, 20 মার্কসের প্রশ্ন আসবে। তাহলে এই অধ্যায়ে তোমরা অনেকে অ্যাটেন্ড করতে চাও না বা ভয় পাও। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, একদম সহজ। যতগুলো অধ্যায় রয়েছে সব থেকে সহজ হলো এই দশম অধ্যায় আর্থিক বিবরণী। আজ আমরা ক্লাস শেষে যে বিষয়গুলো রপ্ত করব বা যেগুলো অর্জন করব সেটা হচ্ছে নিট অনাদায়ী পাওনা আমরা নির্ণয় করতে পারবো। অনেকের এই নিট অনাদায়ী পাওনা নির্ণয় করতে সমস্যা রয়েছে, ঠিক নিট দেনাদার নির্ণয় করতে আমরা পারবো এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা একটা ছবি দেখি। এই ছবি একটা সুন্দর আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি একটা সুন্দর একটা ভবন রয়েছে, নিচে একটা গাড়ি রাখা আছে, গাড়ি পার্কিং করে রাখা আছে। তাহলে এই ছবি দ্বারা আমরা কি বুঝি বলতে পারো? এটা কি একটা আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু ছবি আমরা বলতে পারি, বা কোনো বাড়িও আমরা বলতে পারি, কারো বসত বাড়ি সেটাও বলতে পারি। কিন্তু আমরা যদি অফিসিয়ালি ভাবে ধরি আর্থিক প্রতিষ্ঠানের ছবি, তাহলে কিন্তু সেটা ভুল হবে না। তাহলে এটা ধরে নি এটা আর্থিক একটা প্রতিষ্ঠানের ছবি। তার মানে হচ্ছে আমরা আজকে আর্থিক যে বিবরণী সেই বিবরণী সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে প্রথমে আমরা কি করব? এখন আমরা উদাহরণের মাধ্যমে নিট দেনাদার এবং অনাদায়ী পাওনা নির্ণয় করব। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা দেখি কিভাবে এটা নির্ণয় করা যায়। তাহলে আমরা একটা উদাহরণ এখানে দিয়েছি। এখানে কি একটা রেওয়া মিল, রেওয়া মিলে কি আছে? পণ্য ক্রয় ও বিক্রয় 1,02,30,000 টাকা, পণ্য ফেরত আছে 3,000 এবং 4,000 টাকা। এটা ডেবিট সাইডে, এটা ক্রেডিট সাইডে। তাহলে একটা ক্রয় ফেরত, একটা বিক্রয় ফেরত, একটা কি ক্রয় ফেরত, তাই না? আচ্ছা, তারপরে ব্যবসায়িক বার্তাও কিন্তু ডেবিট এবং ক্রেডিট সাইডে দুটোই আছে, অর্থাৎ দুটোই আমাদের এখানে আছে। আর বিজ্ঞাপন আছে, আমদানি শুল্কও রয়েছে, দেনাদার রয়েছে, পাওনাদার রয়েছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা কিন্তু পুরাতন সঞ্চিতি। তাহলে এটা কেন পুরাতন সঞ্চিতি বলা আছে? এটা রেওয়া মিলে যেটা অন্তর্ভুক্ত হয় সেটাকে বলা হয় পুরাতন সঞ্চিতি। এবার সমন্বয়টি বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয় যা হিসাবভুক্ত হয় নাই 5,000 এবং 6,000। আমরা ক্রয় বিক্রয় 1,00,000 এবং 2,30,000 টাকা দেখেছি, কিন্তু সমন্বয় বলে দিচ্ছে আরো বাকি রয়ে গেছে যা হিসাবভুক্ত করা হয় নাই। তাহলে অবশ্যই আমাকে এখন হিসাবভুক্ত করতে হবে। আর 2 নম্বর আছে কি আন্তঃফেরত 3,000 টাকা এবং বই ফেরত 4,000 টাকা হিসাবভুক্ত করা হয় নাই। দেনাদার দেউলিয়া বা অনাদায়ী পাওনা বা দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এখানে বলছে দেনাদার দেউলিয়া হয়ে গেছে বা অনাদায়ী পাওনা বা দেনাদারের আদায়যোগ্য, সমস্ত কতগুলো অর্থই কিন্তু একটা, যে অনাদায়ী পাওনা 2,000 টাকা বা দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়, সবই অর্থ কিন্তু এক। তাহলে এর পরেরটা আসি, দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। অবশিষ্ট টাকার উপর 2% বাটা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে কি নিট অনাদায়ী পাওনা এবং নিট দেনাদার, এই দুটো বিষয়। তাহলে ক নাম্বার প্রথমে আমরা কি করব? অনাদায়ী পাওনা আমরা নির্ণয় করব।
দেখো এই অনাদায়ী পাওনা বিশদ বিবরণীতে এই অংশ কি কোথায় লিপিবদ্ধ হবে? এটা বিশদ বিবরণীতে লিপিবদ্ধ হবে। তাহলে প্রথমে অনাদায়ী পাওনা রেওয়া মিলে কত ছিল? 1500 টাকা ডেবিট সাইডে কিন্তু এটা ছিল। যোগ হবে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা বলতে যেটা কোনটা? দেনাদারের বা দেনাদার 2000 টাকা আদায়যোগ্য নয় বা দেনাদার 2000 টাকা দেউলিয়া হয়ে গেছে, যে টাকাটা ছিল সমন্বয়ে যেটা বলা থাকবে ওইটা কিন্তু নতুন অনাদায়ী। তাহলে আমাদের বোঝা বা শিক্ষার বিষয় আছে যেটা রেওয়া মিলে থাকে এটা হচ্ছে কিন্তু পুরাতন, আর সমন্বয়তে যেটা বলা থাকে এটা কিন্তু নূতন। তাহলে রেওয়া মিলে অনাদায়ী পাওনা ছিল 1500 টাকা, কারণ আমরা কিন্তু নিট অনাদায়ী পাওনা কত টাকা আমার আদায়যোগ্য না সেইটা আমরা কিন্তু আমরা নির্ণয় করবো। তাহলে আমাদের রেওয়া মিলে বলা ছিল 1500 টাকা, এটা কিন্তু আমার পুরাতন। তাহলে নতুন করে আবার সমন্বয়ে বলা হচ্ছে যে নতুন অনাদায়ী পাওনা 2000 টাকা। তাহলে কি করব? এই নতুনটা আমরা যোগ করে দেখাবো। তাহলে 2000 টাকা এখানে যোগ হবে। আবার কি হবে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%, এইটাও কিন্তু আমরা নতুনটা যোগ করব। যোগ হবে বারটা সঞ্চিতি 2%, সেইটা যোগ করে এবার কি করব? পুরাতন যেটা ছিল, পুরাতন সঞ্চিতি 1200 টাকা ছিল, পুরাতন সঞ্চিতি কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দেখাবো। তাহলে কিন্তু আমরা পাবো নিট অনাদায়ী পাওনা। তাহলে এখন আমরা কি করব? নিট দেনাদার আমরা নির্ণয় করব। দেনাদার নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আছে কি, আমার দেনাদার ছিল কত? রেওয়া মিলে ছিল 60,000 টাকা। এর সাথে যোগ হবে কি? অলিখিত বিক্রয়, যেটা ক্রয় ও বিক্রয় হিসাবভুক্ত করা হয় নাই। তাহলে দেনাদার যেহেতু আমি এটা বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় যদি বাকিতে বিক্রয় করা হয়, তাহলে বাকিতে আমরা কিভাবে বুঝলাম? যেহেতু হিসাবভুক্ত হয় নাই, তার মানে এটা বাকিতে। যদি সে নগদেই বিক্রয় হতো তাহলে অবশ্যই সাথে সাথে হিসাবভুক্ত হয়ে যেত। এই জন্য এটাকে বাকিতে ধরে নেওয়া হয়। তাহলে বাকিতে যদি আমি পণ্য বিক্রয় করি তাহলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সেই জন্য যেহেতু দেনাদার ডেবিট, তাই এখানে দেনাদারের সাথে এটা অলিখিত বিক্রয় হিসেবে 6000 টাকা যোগ করতে হবে। এরপর বাদ যাবে কি? আন্তঃফেরত, তার অপর নাম কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতটা এখান থেকে বাদ যাবে। তারপরে বাদ যাবে কি? অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা কোনটা? যেটা নূতন অনাদায়ী পাওনা। এইখানে নূতন অনাদায়ী যে পাওনার সমন্বয় যে 2000 টাকা বলা আছে, এই 2000 টাকা এখান থেকে বাদ যাবে। আর বাদ যাবে কি? নূতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% এটা বলা ছিল। এই নূতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাও এখান থেকে আমরা বাদ দিয়ে দেখাবো। তারপরে বাদ যাবে কি? বার্তা সঞ্চিতি কিন্তু বলা ছিল 2%, এখান থেকেও বার্তা সঞ্চিতি আমরা বাদ দিয়ে দেখাবো। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%, 3050 টাকা আমরা কিভাবে পেলাম? এই বিষয়টা কিন্তু অনেকের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। প্লাস বার্তা সঞ্চিতি যে 2%, এই 2% আমরা কিভাবে নির্ণয় করব? এই প্রশ্নটা কিন্তু অনেকের মাঝে উকি মারছে, কিন্তু কেউ জিজ্ঞাসা এখনো করোনি বা জিজ্ঞাসা এখন করতে ভয় পাচ্ছ। ভয়ের কিছু নেই, এই বিষয়টা খেয়াল করো। প্রথম আমার দেনাদার আছে কত? 60,000 টাকা। এর সাথে আমার অলিখিত যে বিক্রয় ছিল সেটা যোগ হবে 60,000 টাকা। তাহলে দেনাদার হয়ে দাঁড়ালো কত? 66,000 টাকা। এরপরে ফেরত যেটা ছিল 3,000 টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পরে 2,000 টাকা অনাদায়ী পাওনা, এই 2,000 টাকা ওখান থেকে বাদ যাবে। এবার বাদ যাওয়ার পরে টাকা থাকছে কত? দেখো টাকা থাকছে তখন 60,000 এর সাথে যোগ হচ্ছে 6,000, 66,000, আর এখান থেকে 5,000 টাকা বাদ যাচ্ছে। তাহলে 66 থেকে 5 গেলে 61,000 টাকা। 61,000 টাকার উপরে 5% করলে আমরা 3,050 টাকা পাই। এইটা হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এখানে কিন্তু আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করা বিষয়টা ভালো করে শিখে নিলাম। ঠিক আছে? তারপরে এইবার প্রশ্ন হচ্ছে 2% বার্তা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা, এই যে নতুন অনাদায়ী পাওনা, এই 5% আমরা এখান থেকে বাদ দিলাম।
বাদ দেওয়ার পরে থাকছে কত? 57,950 টাকা। এই 57,950 টাকার উপরে এই 2% বাটা সঞ্চিতি ধরতে হবে। 2% বাটা সঞ্চিতি ধরলে 1,159 টাকা আসে। এই 2%, এই 2%ও ওখান থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পরে কি? নিট দেনাদার, অর্থাৎ আমি দেনাদারের কাছে কত টাকা পাবো, আমার প্রতিষ্ঠান দেনাদারের কাছে কত টাকা পাবে, নিট কত টাকা পাবে? নিট হলো 56,791 টাকা আমার প্রতিষ্ঠান পাবে। ক্লিয়ার? তাহলে নিট দেনাদার কেন বলা হচ্ছে? কারণ আমি টাকা পেতাম 60,000, তারপরে বাকি দিয়ে বিক্রয় করেছিল 6,000, 66,000। এবার ওর থেকে ফেরত গেছে, কিছু পণ্য ফেরত গেছে, 3,000 টাকা আমরা সেটা বাদ দিয়ে দেখালাম, এবং 2,000 টাকা এখানে আদায়যোগ্য না। তারপর নতুন পাওনা সঞ্চিতি যে 5% এখানে বলা আছে, অর্থাৎ এই টাকাটা অলরেডি আদায়যোগ্য হয়ে গেছে, এই জন্য এবার বাটা সঞ্চিতি এটা আমরা এখান থেকে বাদ দিই। মূল তাহলে এখন আমার এই বছরে কত টাকা আমি পাচ্ছি, সেই জন্য নিট দেনাদার আছে 56,791 টাকা আমরা নিট দেনাদার পাচ্ছি। তাহলে সবাই বুঝতে পারছো? খুবই সহজ, শুধু একটু বুঝে নিতে হবে, মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে। এখন আমরা মালিকানা নির্ণয়ের যে সূত্র এটা শিখবো, কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয়। মালিকানা সত্ত্ব নির্ণয়ে প্রথমে কি? এক মালিকানার ব্যবসায় মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত। তাহলে হেডলাইনে এটা থাকবে। তারপরে কি? প্রতিষ্ঠানের নাম। তুমি কি করবা? যে প্রতিষ্ঠানের কথা বলা হবে সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিপিবদ্ধ করবে। তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, কত সালের, সালটা উল্লেখ করতে হবে, তারপরে কত সালের কত তারিখ, সেইটা সমাপ্ত বছরের জন্য আমরা একটা মালিকানা সত্ত্ব নির্ণয় করে থাকি। তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হলে প্রথমে কি? মূলধন। মূলধনটা আমরা কোথায় পাবো? এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকবে। মূলধন, মূলধন, মূলধনের সাথে আমরা যোগ করব অতিরিক্ত মূলধন। কোন কোন সময় অতিরিক্ত মূলধন থাকে, আবার কখনো কখনো অতিরিক্ত মূলধন থাকে না। যদি না থাকে তাহলে আমি সেটা যোগ করব না। তাহলে মূল সূত্র হচ্ছে মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, যদি যোগ হবে মূলধনের সুদ, যোগ হবে নিট মুনাফা বা নিট লাভ, আমরাও বলি নিট মুনাফা বলবো আমরা এখন। এর থেকে বাদ যাবে কি? উত্তোলন থাকলে বাদ যাবে, আয়কর থাকলে এখান থেকে বাদ যাবে, জীবন বীমা থাকলে এখান থেকে বাদ যাবে, পণ্য যদি আমার উত্তোলন করা থাকে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেখাবো। এরপরে কি? উত্তোলনের যদি কোনো বকেয়া সুদ থাকে সেটাও কিন্তু আমরা এখানে বাদ দিয়ে দেখাবো। তারপরে যদি আমার প্রতিষ্ঠানের নিট ক্ষতি হয় তাহলে আমরা নিট ক্ষতিটাও কিন্তু এখানে বাদ দিয়ে দেখাবো। তারপরে যা থাকবে তার সাথে কি হবে? সাধারণ সঞ্চিতি বা বিধিবদ্ধ সঞ্চিতি যদি বা তহবিল বলা হয় সেটাও কিন্তু যোগ করে দেখাতে হবে। তাহলে আমরা কি পাবো? মালিকানা সত্ত্ব আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার মূলধন আমি দেখেছি মূলধন রেওয়া মিলে থাকে, কিন্তু অতিরিক্ত মূলধন তো কোনো সময় থাকে না। যদি অতিরিক্ত মূলধন না থাকে তাহলে আমি অতিরিক্ত মূলধন যোগ করব না। তারপরে যদি বলা আছে মূলধনের সুদের যদি সমন্বয়তে উল্লেখ নাও থাকে তাহলে আমি মূলধনের সুদ যোগ করব না। এবার শুধুমাত্র দেখা যাচ্ছে কি উত্তোলন অবশ্যই অবশ্যই থাকবে, আয়কর এটাও কিন্তু আমার উত্তোলন, জীবন বীমা এটাও উত্তোলন, পণ্য উত্তোলন এটাও কিন্তু উত্তোলন। এর থেকে কি হবে? উত্তোলনটা আমার অবশ্যই অবশ্যই বাদ যাবে। তারপরে কি বাদ যাবে? উত্তোলনের বকেয়া সুদ যদি থাকে, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে বাদ দিব না। এবার আমরা নিট মুনাফা যোগ করেছিলাম, যদি কোনো কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফা না হয়, নিট ক্ষতি হয়, তাহলে মুনাফা যদি যোগ হয় তাহলে নিট ক্ষতি কি হবে? বিয়োগ হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয় অত্যন্ত সহজ। এবার সাধারণ সঞ্চিতি যদি থাকে তাহলে আমরা যোগ করে দেখাবো, যদি সাধারণ সঞ্চিতি না থাকে তাহলে আমরা যোগ করে দেখাবো না। অত্যন্ত সহজ, খালি মনে রাখতে হবে আমার সূত্রটা কি কি ছিল। সকল এন্ট্রি থাকবে তা কিন্তু বাধ্যবাধকতা নাই। রামিলে দেখা গেল শুধু মূলধন আছে, উত্তোলন আছে, আর কিছুই নাই। আর নিট লাভ তো তুমি এখান থেকে নির্ণয় করতে পারবা, নির্ণয় করে নিতে পারবা, বা উদ্দীপকে যদি উল্লেখ থাকে তাহলে আমি নিট লাভটা যোগ করে দেবো। এই তিনটে থাকতে পারে। তাহলে
মালিকানা সত্ত্ব নির্ণয় করা কঠিন? একদম কঠিন নয়। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখালাম, দলগতভাবে আমাকে এই কাজটা করে দেখাও। দেখো, একটা অঙ্ক হচ্ছে, বলছে যে মূলধন 2 লাখ টাকা, পণ্য বিক্রয় 1,50,000 টাকা, প্রারম্ভিক যে মজুদ পণ্য আছে 30,000 টাকা, সাধারণ সঞ্চিতি আছে 10,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, বিজ্ঞাপন আছে 25,000 টাকা, বেতন আছে 12,000 টাকা, ভাড়া আছে 3,000 টাকা, নিট ক্ষতি হয়ে গেছে প্রতিষ্ঠানের 45,000 টাকা, উত্তোলনের সুদ দেওয়া আছে, মূলধনের সুদ দেওয়া আছে। এখন সমন্বয় দিয়ে বলছে অতিরিক্ত মূলধন 50,000 টাকা আনয়ন করা হয়েছে। 2 নম্বর বলছে পণ্য উত্তোলন 2,000 টাকা। আমাকে কি নির্ণয় করতে হবে? মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম পাঠ শেষে? নিট অনাদায়ী পাওনা আমরা নির্ণয় করতে শিখেছি, নিট দেনাদার আমরা নির্ণয় করতে শিখেছি। আমরা এখন কি শিখলাম? মালিকানা সত্ত্ব নির্ণয় করতে আমরা শিখে গেলাম। তাহলে এই কাজটা সবাই করে দেখাও। 8 মিনিট সময় পাবে, এই 8 মিনিটের মধ্যে এই কাজটা, 8 মিনিটের বেশি সময় হয়ে যাচ্ছে, এই কাজটা আমাকে করে দেখাও। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে পরিসমাপ্তি এখানেই ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।